আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব কিভাবে কোনো একটি অঙ্ক থেকে ডেবিট এবং ক্রেডিট সহজে নির্ণয় করা যায়। চলুন দেখে আসি। আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য যে ছকটি প্রয়োজন তা আমি এখানে কেটে ফেলেছি। যেখানে আমি উপরে লিখেছি কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আমাদের কখনো কখনো এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি প্রশ্ন হয়ে থাকে। একটি হচ্ছে আমাদেরকে বলে দেয় যে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে, আর আরেকটি বলে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে। আমি বোঝার সুবিধার্থে দুটো ভিডিও না বানিয়ে একটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি যদি বলে যে ডেবিট ক্রেডিট নির্ণয়, তাহলে সাধারণত আমরা টাকার ঘর পর্যন্ত করে থাকি, কারণটা আমরা দেই না। কিন্তু যদি আমাদের বলে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাহলে আমরা এই কারণের ছকটাও এখানে দিয়ে দিই। চলুন আমরা একই সাথে দুটো দেখে আসি। আমাদের প্রশ্নটিতে প্রথমে বলা হয়েছে যে জনাব তাজুল ইসলাম ৬০,০০০ টাকা নগদ এবং ৩০,০০০ টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করে। এখানে জনাব তাজুল হচ্ছে তার ব্যবসার মালিক এবং সে নগদ হচ্ছে ৬০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা হচ্ছে আসবাবপত্র এখানে দিয়েছিল। আমরা আমাদের যে হিসাবের যে ছকগুলোতে আমরা পড়েছিলাম যে যেই হিসাব শ্রেণীগুলো হচ্ছে সম্পদ, ব্যয়, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব, দায়, এভাবে আমরা পড়েছিলাম। এছাড়াও আমরা যদি এভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারি। যেমন যদি আমি বলি যে নগদ, এখানে জনাব তাজুল নগদ কিছু টাকা দেন। যে সকল হিসাব বা যে সকল উপাদান ব্যবসায় মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা সম্পদ বলে থাকি। এখন যদি আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়ে থাকি, তাহলে কোনো ওই ব্যবসায় লাভের একটা উৎস বা আয়ের একটা উৎস হচ্ছে বিক্রয়, এবং ওই বিক্রয় করতে হইলে ওনার নগদ টাকা দরকার পণ্য কেনার জন্য, পণ্য প্রস্তুত করার জন্য এবং পণ্যটিকে বিক্রয় পর্যন্ত আনানোর জন্য। এই সকল কিছুর জন্য আমরা ব্যবহার করে থাকি নগদ, আর এই নগদই হচ্ছে কি এই জন্য আমরা বলতে পারি সম্পদ। একইভাবে আমরা এই শুধু নগদ টাকা দিয়েই তো হয় না, ব্যবসার পরিচালনার জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন হয়, আর এই আসবাবপত্র ব্যবহার করে আমরা হচ্ছে কি ব্যবসায় মুনাফা অর্জন করতে পারি। এই জন্য আমরা আসবাবপত্রকেও সম্পদ বলতে পারি। আসবাবপত্র হচ্ছে কি আমাদের সম্পদ। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। আমি আমার একটি ক্লাসে বুঝিয়েছিলাম যে কখন কোন কোন হিসাবগুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে, এগুলো সহজে বোঝানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে নগদ ব্যবসা বৃদ্ধি পেয়েছে এবং আসবাবপত্র ব্যবসায় বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যবসাটি ১ তারিখ থেকে শুরু হয়েছে, এর মানে মালিক যখনই টাকা দিছে ব্যবসায় তখনই টাকাটা বৃদ্ধি পেয়েছে, যখন আসবাবপত্র দিচ্ছে তখনই বৃদ্ধি পেয়েছে। এর আগে কি এগুলো ছিল না। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা বলতে পারি কি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাবও কি ডেবিট। আমরা এখানে ব্যবসার দিক থেকে দুটো হিসাব পাই, একটি হচ্ছে কি নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব, দুটোই সম্পদ, দুটোই বৃদ্ধি পেয়েছে, এর জন্য হচ্ছে কি আমরা দুটোকে ডেবিট লিখলাম। এখন আমরা তো এটা জানি মালিক ব্যবসায় যা দিবে তাই হচ্ছে কি ব্যবসার জন্য মূলধন, আর এটা হচ্ছে কি মালিকের অধিকার বৃদ্ধি করে। এবার আমরা বুঝি মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন আমরা জানি ক্রেডিট হয়, আর মালিক যা দিবে তাই হচ্ছে কি মূলধন। মালিক এখানে নগদ দিয়েছে এবং আসবাবপত্র দিয়েছে, এই দুটি হচ্ছে কি মালিক যেহেতু দিয়েছে এই দুটি হচ্ছে কি আমাদের জন্য মূলধন। আর এই দুটোর কম্বাইন্ড টাকা হয় হচ্ছে নগদ হচ্ছে ৬০,০০০ টাকা, নগদ ৬০,০০০, আসবাবপত্র ৩০,০০০। তাহলে মালিক এই দুটো মিলিয়ে একসাথে দিয়েছে, অর্থাৎ ৯০,০০০ টাকা দিয়েছে, আর মালিক যা দিবে তাই হচ্ছে কি মূলধন। আর মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বাড়লে আমরা ওটাকে আমরা ক্রেডিট করে থাকি। এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই কারণের ছকটাতে লিখতে হবে কেন এটা ডেবিট হইলো এবং কেন এটা ক্রেডিট হইলো। আমরা জানি কি বলেছিলাম নগদান এবং আসবাবপত্র সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে লিখে ফেলি সম্পদ বৃদ্ধি। এবং মূলধন হিসাব কেন ক্রেডিট হলো, কারণ মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে লিখি কারণ কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি।
আশা করি আপনারা এই প্রথম লেনদেনটির ডেবিট ক্রেডিট নির্ণয় বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তীটা দেখে আসি। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জুনের 5 তারিখে, যেখানে বলা হয়েছে ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। ব্যাংকে যখন হিসাব খোলা হবে তখন 20,000 টাকা ওখানে বলা হয়েছে যে নগদ টাকা দিয়ে হিসাব খোলা হয়েছে, যদিও আমাদের স্পেসিফিক বলা হয় নাই যে নগদ টাকা দিয়ে। এখন ব্যাংকে হিসাব খুলতে হইলে অবশ্যই নগদ টাকাই দিতে হবে, আর যদি স্পষ্টভাবে বলা না হয় তাহলে আমরা এটাকে নগদ ধরে থাকি। এখানে যেহেতু ব্যাংকে হিসাব খোলা হয়েছে এবং ব্যাংকে 20,000 টাকা দিয়ে হিসাব খোলা হয়েছে, অর্থাৎ ব্যাংকের যে টাকাটা ওটা বৃদ্ধি পেয়েছে। আর এখানে খোলার কথাটা এসেছে, এর মানে ব্যাংকে আগে ব্যাংক অ্যাকাউন্ট তো ছিলই না, এর মানে কি ব্যালেন্স ছিল কি, ব্যাংক ব্যালেন্স ছিল 0। আর এখানে এখন হচ্ছে কি ব্যাংকে হিসাব খোলা হলো এবং 20,000 টাকা আছে, অর্থাৎ ব্যাংকের টাকা বৃদ্ধি পেল। এবং যেখানে আমাদের টাকা জমা থাকবে আমরা ওটাকে বলে থাকি যে সম্পদ। তাহলে ব্যাংক হচ্ছে কি আমাদের জন্য সম্পদ, আর আমরা তো আগে থেকেই জানি যে নগদ হচ্ছে কি আমাদের জন্য সম্পদ। তাহলে এখানে আমরা একদিকে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেলাম, আরেকদিকে নগদ নামক সম্পদ হ্রাস পেল। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ওটাকে আমরা ডেবিট লিখি, এবং যদি সম্পদ হ্রাস পায় তাহলে ওটাকে আমরা কি ক্রেডিট লিখি। চলুন আমরা দেখে আসি আমাদের পরবর্তী লেনদেনটা। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে 10 তারিখ, যেখানে বলা হয়েছে 1,000 টাকার বিল স্বীকৃতির জন্য পাওয়া গেল। চলুন এটাকে আমরা সহজভাবে করার চেষ্টা করি। 1,000 টাকার এখানে বিলের কথা বলা হয়েছে, আর যেই বিল আমরা পেয়ে থাকি ওইটাকে আমরা বলে থাকি প্রাপ্য বিল। কি? প্রাপ্য বিল। আর এই বিলটা সাধারণত দিয়ে থাকে প্রাপ্য হিসাব, যেটাকে আমরা অনেকে জেনে থাকি দেনাদার নামে। দেনাদার প্রাপ্য হিসাব হচ্ছে কি আমাদের জন্য সম্পদ, অর্থাৎ প্রাপ্য হিসাবের নিকট আমাদের টাকা জমা থাকে, এই জন্য হচ্ছে কি আমরা সম্পদ বলতে পারি। আবার প্রাপ্য বিল হচ্ছে কি আমাদের জন্য সম্পদ। এখানে বলা হয়েছে যে 1,000 টাকার একটি বিলের স্বীকৃত পাওয়া গেল, অর্থাৎ প্রাপ্য হিসাব আমাদেরকে একটি বিল দিয়েছে, যেটা হচ্ছে কি আমরা প্রাপ্য বিল বলে থাকি। আমাদের কাছে এই বিলটি আগে ছিল না, আগে আমাদের ছিল প্রাপ্য হিসাব। এখন ওনার থেকে যে আমরা টাকাটা পাই উনি ওটাকে বিলে স্বীকৃতি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদেরকে একটা প্রাপ্য বিল দিয়ে দিয়েছে। আমাদের এই বিলটা ছিল না, বা এই প্রাপ্য বিল নামক সম্পত্তি ছিল না। এখন যেহেতু আমাদের কাছে এই সম্পত্তি আছে, তাহলে হচ্ছে কি আমাদের এই প্রাপ্য বিল নামক সম্পদ বৃদ্ধি পেল। তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্য বিল হিসাব ডেবিট। প্রাপ্য বিল কেন ডেবিট হলো? কারণ প্রাপ্য বিল বলেছিলাম সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে লিখে ফেলি সম্পদ বৃদ্ধি। চলুন এবার ক্রেডিট দেখি। আমাদের এই প্রাপ্য বিলটি দিয়েছে প্রাপ্য হিসাব, আর এই প্রাপ্য হিসাব হচ্ছে কি আমাদের জন্য সম্পদ ছিল। এখন উনি টাকা দিতে না পেরে উনি একটি বিলে স্বীকৃতি দিয়েছে, এবং উনি এখন আর টাকা দিবে না। অর্থাৎ আমরা যে আগে প্রাপ্য হিসাবকে আমরা সম্পদ বলতাম, এখন ওই প্রাপ্য হিসাবটা কনভার্ট করে প্রাপ্য বিল হয়ে গেছে। এই জন্য কি প্রাপ্য বিলটাকে আমরা ডেবিট করেছিলাম, কিন্তু প্রাপ্য হিসাবটা তো আমাদের এখন কমে গেছে, অর্থাৎ প্রাপ্য হিসাব তো আমাদের সম্পদ ছিল। সম্পদ যখন কমেছে তখন আমরা ক্রেডিট বলি। তাহলে কি আমরা আলটিমেটলি প্রাপ্য হিসাবটাকে ক্রেডিট বলতে পারি। চলুন লিখি। চলুন
এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য 7,000 টাকা। সাইনবোর্ড সাধারণত আমরা কোন উদ্দেশ্যে লাগিয়ে থাকি? আমাদের ব্যবসা বা ব্যবসার পণ্য রিলেটেড কোনো তথ্য আমাদের ক্রেতাদের বা কনজিউমারদের জানানোর জন্য। তাহলে এই সাইনবোর্ডটি আমরা বলতে পারি বিজ্ঞাপন, বা সাইনবোর্ডটিকে আরেকভাবে বলা যায় বিজ্ঞাপন সরবরাহ। কেননা বিজ্ঞাপনকে আমরা বলে থাকি ব্যয় এবং বিজ্ঞাপন সরবরাহকে বলে থাকি আমরা সম্পদ। কেননা এগুলো পরবর্তী সময় পরে আমরা এগুলোকে বিক্রি করে দিতে পারি বা সেল করে দিতে পারি। যেহেতু এখানে সাইনবোর্ডের কথা বলা হয়েছে, তাই হচ্ছে কি আমরা এটাকে বিজ্ঞাপন বলতে পারি, বিজ্ঞাপন সরবরাহ বলতে পারি। তবে দুটোর প্রভাবই সেম পড়বে, শুধু কারণটা হচ্ছে ভিন্ন। চলুন আমরা সহজভাবে শেখার জন্য এটাকে আমরা বিজ্ঞাপন লিখে থাকি। আচ্ছা, বিজ্ঞাপন, এই যে দোকানের সাইনবোর্ড হচ্ছে কি, সাইনবোর্ড লাগাতে হলে আমাদের কিছু খরচ হয়, আর এই খরচটা হচ্ছে কি 7,000 টাকা। আর বিজ্ঞাপন হচ্ছে কি আমাদের একটি ব্যয় হিসাব বা খরচ, যা বৃদ্ধি পেলে, ব্যয় বৃদ্ধি পেলে আমরা ডেবিট বলে থাকি। তাই হচ্ছে কি আমরা এখানে ডেবিটে লিখছি, কারণে এটাই লিখে দিব যে ব্যয় বৃদ্ধি। এবার আমরা এর পরবর্তী, এবার চলুন দেখি এর ক্রেডিট কী হয়। এখানে যেহেতু আমাদের কিছুই বলে দেয় নেই যে নগদে নাকি ধারে, তাই আমরা এটাকে নগদে ধরে নিব। আর নগদে যদি আমাদের এই বিজ্ঞাপনের টাকাটা পরিশোধ করতে হয়, তাহলে আমাদের নগদের পরিমাণ কমে যায়। আর নগদান হচ্ছে কি একটি সম্পদ হিসাব। সম্পদ যখন হ্রাস পাবে বা কমে যাবে, আমরা তখন সম্পদকে ক্রেডিট দেখাই। চলুন এবার আমরা দেখেছি আমাদের পরবর্তী লেনদেনগুলো। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে ভাড়া প্রদান 9,000 টাকা। এখানে ভাড়া প্রদানের কথা বলা হয়েছে। যেহেতু প্রদান করা হয়েছে, অর্থাৎ আমাদের থেকে টাকা চলে গিয়েছে। আর এই চলে যাওয়ার কারণটি হচ্ছে কি ভাড়া। আর ভাড়া এই হিসাবটিকে আমরা অনেকে জানি ব্যয় বলে। সাধারণত ভাড়া প্রদান করলে আমাদের টাকা কমে যায়, তাই আমরা এটাকে ব্যয় বলে থাকবো। আর এই ভাড়া প্রদান যেহেতু আমাদেরকে বলে দেয় নেই যে আমরা কিভাবে পরিশোধ করেছি, তাই আমরা এটাকে বলতে পারি যে আমরা নগদে পরিশোধ করেছি। আর এই ভাড়া হিসাবটিকে আমরা যেহেতু ব্যয় বলবো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাড়া হচ্ছে ডেবিট। ভাড়া হচ্ছে আমাদের ব্যয় হিসাব, এই জন্য কি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমরা এখানে লিখে দিয়েছি ব্যয় বৃদ্ধি, আর এখানে লিখেছি যে ভাড়া হিসাব হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে, এর জন্য হচ্ছে কি ডেবিট 900 টাকা। চলুন এবার দেখি যে এই ভাড়াটি পরিশোধ করা হয়েছে নগদে, আর নগদান হচ্ছে কি সম্পদ। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু ভাড়া প্রদান করা হয়েছে, নগদ টাকা আমরা ওই মালিককে দিয়ে দিয়েছি, আমাদের এখন টাকা কমে গিয়েছে, এটাই আমরা এখানে যেহেতু কমছে, এই জন্য কি আমরা এখানে ক্রেডিট লিখবো। কারণ হচ্ছে সম্পদ হ্রাস। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে ধারে পণ্য ক্রয়। এখানে ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে, অর্থাৎ পণ্যটি ঠিকই নেওয়া হয়েছে, কিন্তু টাকাটা এখনো দেওয়া হয়নি, অর্থাৎ ওই লোকটি আমার থেকে এখনো টাকা পায়। আর এই দায়টি, এটা হচ্ছে কি একটি দায়।
কেননা যখন আমাদের উপর অন্য কোনো টাকা বা অর্থ সম্পদের দায়ভার থাকবে, আমাদের কোনো না কোনো দিন এই টাকাটা পরিশোধ করতেই হবে। অর্থাৎ এই টাকাটা এখনো আমার না, এখনো হয়ে গেছে কি ওনার, কিন্তু আমি দেইনি। আচ্ছা, যেহেতু দেইনি, এটা হচ্ছে কি আমাদের উপর একটি দায় সৃষ্টি হলো। আর দায় যখন সৃষ্টি হবে বা দায় যখন বৃদ্ধি পাবে, তখন আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর ক্রয় হচ্ছে কি একটি ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। চলুন লিখি। আচ্ছা, ক্রয় হচ্ছে কি ডেবিট, কেন? কারণ দায়টি হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে এবং এই টাকাটা তো পরিশোধ করা হয়নি, অর্থাৎ ওই লোকটি আমার থেকে টাকা পায়। আর আমরা এই দায়টিকে প্রকাশ করে থাকি প্রদেয় হিসাব নামে, যেটাকে অনেকে আমরা পাওনাদারও বলে থাকি। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে মণিহারি ক্রয় 500 টাকা। চলুন, যেহেতু মণিহারি হচ্ছে কি একটি ব্যয় হিসাব, অর্থাৎ যখন এই মণিহারিটি আগে আমাদের ছিল না, এখন মণিহারিটি ক্রয় করা হয়েছে, অর্থাৎ মণিহারির পরিমাণ যেহেতু বৃদ্ধি পেল, এর মানে মণিহারি যেহেতু ব্যয় হিসাব, অর্থাৎ ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পেল। আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা এই লেনদেনটিতে করেছিলাম ক্রয় হচ্ছে কি ব্যয়, ব্যয় হচ্ছে কি ডেবিট হয় বৃদ্ধি পেলে। আর ঠিক একইভাবে মণিহারি হচ্ছে কি ব্যয়, ব্যয় হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে, এর জন্য হচ্ছে কি মণিহারি হিসাব আমরা ডেবিট করব। কিন্তু এটার বেলা হয়েছিল ধারে, কিন্তু এবার হয়েছে নগদে, যেহেতু আমাদের কিছু স্পষ্ট করে দেয়নি। যেহেতু নগদে হয়েছে, অর্থাৎ এই মণিহারি ক্রয়ের অর্থটি আমরা নগদে পরিশোধ করেছি। নগদে পরিশোধ করলে আমাদের নগদের পরিমাণ কমে যায়, নগদ হচ্ছে কি একটি সম্পদ হিসাব, আর সম্পদ কমে গেলে আমরা জানি ক্রেডিট। চলুন লিখি। এখানে আমি লিখেছি মণিহারি হচ্ছে কি একটি ব্যয় হিসাব, এর জন্য ডেবিট, কারণ ব্যয়টি বৃদ্ধি পেয়েছে। একইভাবে নগদান হিসাব হচ্ছে কি সম্পদ, সম্পদ হচ্ছে কি হ্রাস পেয়েছে, এর জন্য হচ্ছে কি ক্রেডিট, যা এখানে আমি লিখেছি সম্পদ হ্রাস। চলুন এবার আমাদের পরবর্তী এবং সর্বশেষ লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে যে মের 27 তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 7,000 টাকা। এখন চলুন আমরা এখানে জানি যে আসবাবপত্র হচ্ছে কি একটি সম্পদ, যা আমরা আমাদের একেবারে প্রথম যে লেনদেনটিতে দেখেছিলাম। আসবাবপত্র এখানে ক্রয় করায়, অর্থাৎ ব্যবসায় আসবাবপত্র কোনো একটি ছিল না, যে আমরা এখন যদি কোনো একটি আসবাবপত্র ক্রয় করি 7,000 টাকা দিয়ে, আমাদের ব্যবসার মধ্যে একটি বা কয়েকটি 7,000 টাকার আসবাবপত্র বৃদ্ধি পেল। আর আসবাবপত্র হচ্ছে কি সম্পদ, সম্পদ যখন বৃদ্ধি পায় আমরা ডেবিট বলি, তাহলে আমরা লিখতে পারি যে আসবাবপত্র হিসাব ডেবিট। কেন? কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু আমাদের স্পষ্ট করে দেয় নেই যে নগদে নাকি ধারে, তাই আমরা এটাকে বলতে পারি যেটা হচ্ছে কি নগদে হয়েছে, অর্থাৎ এই টাকাটি পরিশোধ করা হয়েছে নগদে। যখন আসবাবপত্র ক্রয় করে তখন আসবাবপত্র বৃদ্ধি পায়, আর এই টাকাটি পরিশোধ করা হয়েছে নগদ দিয়ে, অর্থাৎ নগদের ভ্যালু দিয়ে এই টাকাটিকে পরিশোধ করা হয়। যেহেতু নগদের পরিমাণ দিয়ে পরিশোধ করা হয়, আমাদের যদি আগে 7,000 টাকা ছিল, আমরা যখন দিয়ে দিয়েছি ওই লোকটাকে, তখন হচ্ছে কি আমাদের নগদের 7,000 টাকা কমে যায়, অর্থাৎ আসবাবপত্র নামক সম্পদ একটি বৃদ্ধি পায় এবং নগদ নামক সম্পদ একটি হ্রাস পায়। চলুন এটি লিখি।
এখানে আমি লিখেছি আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, এর জন্য হচ্ছে কি ডেবিট, এবং নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে, এর জন্য হচ্ছে কি ক্রেডিট। আশা করি আপনারা এই ডেবিট ক্রেডিট নির্ণয় কারণ সহ বুঝতে পেরেছেন। সহজভাবে কোন হিসাব খাতটি ডেবিট হবে এবং কোন হিসাব খাতটি ক্রেডিট হবে এটি বোঝার জন্য আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম। আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সহজভাবে বোঝার জন্য এই ম্যাথটি বা আজকের এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি একটু দেখে আসলে আপনাদের জন্য আরও হেল্পফুল হবে। থ্যাংক ইউ।